ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার বক্সে একটু জানিয়ে দিও। ওকে, ভেরি গুড। সবাই তাহলে আশা করি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছি। ওকে, আসো। আমরা ভাইয়া গতদিন হোমওয়ার্ক দিয়েছিলাম, কয়েকজন সাবমিট করেছো। বাকিদের অবস্থা একটু জানতে চাচ্ছি যে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করেছো কিনা। তাহলে চলো প্রথমে আগে হোমওয়ার্কটা দেখি, তারপর তোমাদের একটা অ্যান্সার নেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ। দেখো হোমওয়ার্কটা কি ছিল ভাইয়া, কম্পাউন্ড এ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটাকে কি করেছে যে এ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সি প্লাস সোডিয়াম ক্লোরাইড, আর কম্পাউন্ড বি ছিল 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো ওইটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের রিয়েকশন করিয়ে ডি প্লাস NaCl তৈরি করেছে। আচ্ছা, রাজশাহী বোর্ডে এসেছিল এটা। বলছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড সি অ্যান্ড ডি উইথ রিয়াকশনস। আচ্ছা, তো যারা যারা এখন আছি একটু ভাইয়াকে কষ্ট করে অ্যান্সার দিই যে এইটা আসলে কিভাবে যেন করতে হবে বলো তো সবাই। এটা আসলে কি ডিফারেন্স জানতে চেয়েছে? যেমন আমরা খুব ভালো মতো জানি যে এখানে কি আছে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? মানে ধরো সি, ধরো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই তো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উইচ ইজ সি। এখানে একটা হ্যালোজেন দিলাম, এখানে ধরো আর, এখানে একটা আর, এখানে একটা আর দিলাম। এটার সাথে যখন তোমার NaOH অ্যাকুয়াস, অ্যাকুয়াস হলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, তাই না? অ্যাকুয়াসের রিঅ্যাকশন আমরা করাবো, তখন কি হবে, OH আর এক্সট্রা সাবস্টিটিউট মানে সাবস্টিটিউশন হয়ে যাবে। তাহলে আর সি, আর আর OH প্লাস NaCl ফর্ম করবে। সো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এই রিঅ্যাকশনটা আমরা কি বলি বলতো ভাইয়া? SN1 রিঅ্যাকশন, মনে আছে? SN1, এটা কিন্তু বেসিক্যালি SN1 রিঅ্যাকশন। ওকে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, এটা 2 স্টেপ রিঅ্যাকশন, এগুলো আমরা মোটামুটি জানি। এখন এরপর যদি এটা এটা কোনটা, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এবার যদি ডি এর ক্ষেত্রে আসি, দেখো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলছে। তার অর্থ কি ভাইয়া? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে সি, এখানে ধরো এইচ, এইচ, এখানে ধরো একটা আর, এখানে এক্স প্লাস NaOH অ্যাকুয়াস। তাহলে কি হবে? সেম, এটা কিন্তু SN2 রিঅ্যাকশন, তাই না? সিঙ্গেল স্টেপে হয় রিঅ্যাকশনটা। তাহলে কি হবে বলো দেখো, হ্যালোজেনটার OH-টা এক্সচেঞ্জ হবে, সাবস্টিটিউশন হবে। তাহলে ফর্ম করবে উল্টায় যাবে এই জিনিসটা, OH সি এইচ এইচ আর, এই জিনিসটা প্লাস NaX। আচ্ছা, ওইখানে NaX লেখাটাই হয়তো ভালো, এই যে NaX। আর এক্স এর জায়গায় ধরো তুমি এখানে হ্যালোজেন ক্লোরিন ইউজ করলা, কোনো সমস্যা নাই। এখানে তুমি এক্স এর জায়গায় হ্যালোজেন ক্লোরিন ইউজ করলা। আচ্ছা, সো ওইটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর এটাই হচ্ছে ডি। জানতে চাইছে যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড সি এন্ড ডি উইথ রিঅ্যাকশনস। এই দুইটার ডিফারেন্স তোমার জানতে হবে, হ্যাঁ, ডিফারেন্স জানতে বলছে। সো মূলত তোমার কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স তুমি কিভাবে বের করবে, বা অ্যালকোহলের ডিগ্রির মধ্যে ডিফারেন্স যেন কিভাবে বের করতে হয় একটু বলো তো ভাইয়াকে, টিচার বক্সে সবাই মনে আছে? বলো, নাফিসা, নিকা, সাফওয়ান, বলো হলো তো ভাইয়াকে এটা কিভাবে ডিফারেন্স বের করতে হয়। যে 2টা ডিগ্রির কথা দেওয়া আছে, তাদের মধ্যে ডিফারেন্স আমরা বের করতে হলে একটা রিয়েজেন্ট লাগে। বলো তো ভাইয়া রিয়েজেন্টের নাম কি? হ্যাঁ, ভেরি গুড সাফওয়ান, লুকাস রিয়েজেন্ট দিয়ে, তাই না? লুকাস রিয়েজেন্ট দিয়ে। তাহলে একটু লিখি, লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্টটা কে ভাইয়া? অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড প্লাস কনসেন্ট্রেটেড HCl এর মিক্সচার, কনসেন্ট্রেটেড HCl এর মিক্সচার, এটাকে আমরা বলতেছি লুকাস রিয়েজেন্ট। ওকে, আচ্ছা, এখন এই লুকাস রিয়েজেন্ট দিয়ে আমরা কি করবো ভাইয়া বলো? খুব সহজ একটা রিঅ্যাকশন। তাহলে আগে 3 ডিগ্রি রিঅ্যাকশনটা দেখাই। সি আর 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 OH প্লাস লুকাস রিয়েজেন্ট যদি দিই HCl, আর এখানে দিব জিঙ্ক ক্লোরাইড অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস দিব। তাহলে কি হবে ভাইয়া? দেখো এখানে OH এইচ এর সাথে রিঅ্যাকশন করবে, ওয়াটার ফর্ম করবে,
প্লাস 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিন্তু ফর্ম হবে আবার CrRCl। যেহেতু এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি মানে অনেক বেশি ওয়েট আছে এটার, হ্যাঁ, এটা হচ্ছে ইনস্ট্যান্ট প্রিসিপিটেশন ফর্ম করবে, ইনস্ট্যান্ট প্রিসিপিটেশন ফর্ম করবে, ইনস্ট্যান্ট প্রেসিপিটেশন ফর্ম করবে। ওকে, আচ্ছা, আরেকটা যদি নেই যে 1 ডিগ্রি যদি নেই, হ্যাঁ, 1 ডিগ্রি কথা যেহেতু বলছে, HCHROH, এটার সাথে যদি সেম কনসেন্ট্রেটেড HCl আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দিই, তাহলে কি হবে, এই যে OH-টা H এর সাথে রিঅ্যাক্ট করে ওয়াটার ফর্ম করবে এবং ফাইনালি তুমি পাবা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এইটা কি করবে জানো, সাধারণত সাথে সাথে ইনস্ট্যান্টলি প্রেসিপিটেশন দিবে না, আফটার 5 to 10 মিনিটস, হ্যাঁ, আফটার 5 to 10 মিনিটস gives precipitation, হ্যাঁ, 10 মিনিট gives precipitation, 5 to 10 মিনিট। ও সরি, এটা তো 2 ডিগ্রির জন্য বলছি, সরি 1 ডিগ্রি কিন্তু প্রেসিপিটেশন দেয় না, হ্যাঁ, নো প্রেসিপিটেশন, নো প্রেসিপিটেশন occurs at room temperature, at room টেম্পারেচার। অনেক বেশি হিট করলে হয়তো অনেক সময় পর গিয়ে কিছুটা হইলেও প্রেসিপিটেশন হতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে দুইটার মধ্যে বেসিক পার্থক্য। বলো, সবার কি জিনিসটা মনে আছে ভাইয়া? সবাই যারা যারা হোমওয়ার্কটা করিনি, কুইকলি কষ্ট করে এই জিনিসটা একটু লিখে ফেলি খাতায়, লিখে একটা সি লিখে দেই যে এটা আমাদের ক্লিয়ার অ্যান্ড ডান। হ্যাঁ, নাও লিখে ফেলো সবাই।
ওকে, ভেরি গুড, তাহলে এটা লেখা শেষ। আচ্ছা, সাফওয়ান একটা জিনিস জানতে চাইছে, চলো সেটা একটু দেখাই দিই। ভাইয়া অ্যারাইল হ্যালাইড থেকে ডিডিটি কম্পাউন্ড কিভাবে ফর্ম করে দেখাবেন? অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নাই। যেমন আজকে আমাদের পড়া হচ্ছে ফেনল রিলেটেড, এবং ফেনলের অনেক কিছুই আমরা পারি। হ্যাঁ, সো চলো, ভালো একটা কোয়েশ্চেন। তো আমরা ফর্ম করব হচ্ছে ডিডিটি। ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো, তারপর ধরো ডাইফিনাইল, তারপর ট্রাইক্লোরো ইথেন। মানে আমি জাস্ট ফার্স্ট নেমগুলো বোঝানোর জন্য এইভাবে লিখছি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডিডিটি। হ্যাঁ, আচ্ছা, এটা এখন কিভাবে ফর্ম করে সহজে একটু বোঝাই দিই। ধরো তোমার কাছে ক্লোরোবেনজিন আছে দুইটা, 2 ক্লোরোবেনজিন, আরেকটা আছে হচ্ছে সি, 3টা ক্লোরিনের সিএইচও, সিওএইচ, এরকম একটা জিনিস আছে H2SO4 এর প্রেজেন্সে। এইটার নাম কি বলতো? এইটার নাম কি? 1 2, তাহলে 2,2,2 ট্রাইক্লোরো ইথানেল, তাই না? ট্রাইক্লোরো ইথানেল। আচ্ছা, ভালো কথা। এখন ঘটনাটা হবে কি দেখো, ফার্স্ট অফ অল এই জিনিসটাকে একটু আঁকি। ক্লোরিন, এই জিনিসটাকে একটু এঁকে নিই। ক্লোরিন, দেখো এখানে তো একটা হাইড্রোজেন আছেই, এখানেও তো একটা হাইড্রোজেন আছেই, আছে না? তাই তো, আছে, মানে ক্লোরোবেনজিনের। এখন এখানে কি হয় জানো, এখানে মূলত এই যে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করে ফেলে, ঠিক আছে? পানি তৈরি করে ফেলে। তার মানে এখন ঘটনা কি হবে ভাইয়া, খেয়াল করো। এখন ঘটনা হবে হচ্ছে এই পাশটা নাই, এই পাশটা নাই, এই কার্বনের দুইটা হাত খালি, তাহলে এই যে কার্বনের দুইটা হাতে এই দুইটা জায়গা ঢুকে যাবে। এই কার্বনের সাথে আছে একটা হাইড্রোজেন, আর এটা আছে কার্বনের 3টা ক্লোরিন, শেষ। এটাই হচ্ছে ডিডিটি, এটাই হচ্ছে ডিডিটি। এই যে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটাকে বলা হয় ডিডিটি। এভাবে হচ্ছে আমরা অ্যারাইল হ্যালাইড থেকে ডিডিটি বানাইতে পারবো। পেস্টিসাইডের মতো কাজ করবে আর কি জিনিসটা অনেকটা। হ্যাঁ, বলো এখন ক্লিয়ার? বুঝতে পারছি এটা? ক্লিয়ার? আচ্ছা, এটা আশা করি আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা সবাই একটু লিখে নাও, হ্যাঁ, সবাই একটু লিখে নাও, লিখে একটা সি দাও কুইকলি। ওকে, ডান। সো এটা আমরা লিখে ফেলছি। চলো এখন হচ্ছে ফেনল নিয়ে আলোচনা করি। আচ্ছা, সবার প্রথম প্রশ্ন তোমাদের সবার জন্য, হ্যাঁ, বলো। আচ্ছা, ও বাই দ্য ওয়ে, ওটা তাহলে আরেকবার একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আরেকবার যদি বলতেই হয়, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। দেখো, ডিডিটি মানে হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ক্লোরোবেনজিন ছিল, ক্লোরোবেনজিনের দেখো এই মাথায় তো একটা করে হাইড্রোজেন থাকেই। এখন এরকম দুইটা ক্লোরোবেনজিনের দুইটা হাইড্রোজেন ছিল, যা এই এই যে ইথানেল বলতে পারো, মানে ট্রাইক্লোরো ইথানেল, ওর অক্সিজেনের সাথে গিয়ে ওয়াটার ফর্ম করে আলাদা হয়ে যাবে। তাহলে এই কার্বনে কয়টা হ্যান্ড ফ্রি হইলো? দুইটা। এই দুইটা হ্যান্ড এই যে এই দুইটা বন্ডের সাথে লেগে যাবে। এছাড়া এই কার্বনে দেখো হাইড্রোজেন ছিল, আরেকটা কার্বনের সাথে 3টা ক্লোরিন ছিল, এই সব যা আছে তাই থাকবে। এটাকে বলা হয় দেখো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন।
শেষ হয়ে গেল কাজ। ওকে, চলো। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, ফেনলের একদম প্রথম যে কোয়েশ্চেনটা ভাইয়া তোমাদের কাছে করব সেটা হচ্ছে, বলো তো ভাই ফেনল কি অ্যাসিডিক নাকি বেসিক? কি মনে হয় তোমাদের, ফেনল কি অ্যাসিডিক নাকি বেসিক? ফেনল হচ্ছে OH আছে তাই না? এখন OH থাকলে কি হয়, অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে, কি মনে হয়? ওকে, আচ্ছা, দুইজন একটা অ্যান্সার দিছো, বাকিরা একটু দিয়ে ফেলো। বলো ফেনল কি অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে? ওকে, দাঁড়াও বোঝাই তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, চলো ফেনলের যদি ওই সিরিজটা যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, হ্যাঁ, ধরো এরকম, এই 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 ফেনল হচ্ছে OH, অক্সিজেনের লোন পেয়ার হচ্ছে দুইটা, ঠিক আছে? অক্সিজেনের লাস্ট শেলে ইলেকট্রন থাকে 6টা, দুইটা বন্ড করে ফেলছে আর 4টা ইলেকট্রন থাকে, এগুলাকে দুইটা লোন পেয়ার বলবো, হ্যাঁ। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কি হয় ভাইয়া, মনে আছে রেজোনেন্স ক্রিয়েট করলে স্টেবিলিটি বাড়ে, সো চাবে কি এই লোন পেয়ারটা সেই ভিতরে এই কার্বনের সাথে শেয়ার করার ট্রাই করবে। তখন এই কার্বনের হ্যান্ড কয়টা হয়ে যাচ্ছে দেখো তো, 1 2 3 4, আরেকটা এক্সট্রা আসলে 5টা হ্যান্ড হয়ে যাবে, যেটা সম্ভব না। সো ওইটা রিপালস ফিল করে এই পাই বন্ডটা আর কি লোন পেয়ার আকারে সামনের কার্বনের দিকে চলে আসবে। ওকে, চলো দেখি পরের হিসাবটা। তাহলে এখানে ডাবল বন্ডটা চলে আসলো, অক্সিজেন এইচ লোন পেয়ার, এখানে প্লাস যেহেতু লোন পেয়ার দিয়ে দিছে সে, আর এই পাই বন্ডটা লোন পেয়ার আকারে চলে আসবে এখানে মাইনাস আকারে চলে আসলো। আচ্ছা, এই বন্ড আগের মতো ছিল, এই বন্ড আগের মতো ছিল। এখন একটু খেয়াল করো, এই কার্বনের এখন হ্যান্ড কয়টা হয়েছে দেখো, 1 2, আর একটা হাইড্রোজেনের সাথে 3, তিনটা, একটা শর্টেজ আছে। সো সে কি করবে, তার কাছে যে অ্যাম্পল অ্যামাউন্ট অফ ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা সে সামনের দিকে পাস করে পাই বন্ড আকারে পাস করে দিবে। তখন আবার এই কার্বনের 5টা হ্যান্ড হয়ে যাবে, 1 2 3, আর একটা হাইড্রোজেন 4, তাহলে 5টা হ্যান্ড হয়ে গেলে কি হবে, বেশি হয়ে যাবে না? তখন এই পাই বন্ডটা লোন পেয়ার আকারে সামনের কার্বনের দিকে চলে আসবে রিপালস ফিল করে। ওকে, ভালো কথা, আসুক সামনে। ওকে, দেখো তাহলে এখানে ডাবল বন্ড থাকতেছে প্লাস এইচ, এইটা এখানে পাই বন্ড চলে আসতেছে, এটা এখানে লোন পেয়ার আকারে মাইনাস আকারে চলে আসতেছে, এই বন্ড আগের মতোই আছে। এখন আবার সিমিলার কেস হবে, দেখো এই কার্বনের হ্যান্ড কয়টা, 1 2, আর এটা এখানে হাইড্রোজেন আছে 3, তাহলে একটা শর্টেজ আছে, সেই লোন পেয়ারটা পাই বন্ড আকারে সামনের দিকে পাস করবে। তখন সেম এই কার্বন আবার 5 হ্যান্ড হয়ে যাবে, যে 1 2 3, আর একটা হাইড্রোজেন 4, আর এই পাই বন্ড আকারে লোন পেয়ার আকারে আসলে হবে 5টা হ্যান্ড হয়ে যাবে, হবে না? সো এই জন্য সে কি করবে, এই যে পাই বন্ড আছে এটাকে লোন পেয়ার আকারে সামনের কার্বনের কাছে পাঠিয়ে দিবে রিপালশনের কারণে। ওকে, তাও ভালো কথা, পাঠিয়ে দিল। তাহলে দেখো এটা চলে আসলো, এটা চলে আসলো, আর এটা লোন পেয়ার আকারে মাইনাস আকারে থাকলো, ও এইচ। আচ্ছা, এখন কি হবে ফাইনাল স্টেপে, ফাইনাল স্টেপে কি হচ্ছে দেখো, এই কার্বনের হ্যান্ড হচ্ছে এই যে 1 2, একটা হাইড্রোজেন 3, তিনটা, তাহলে এটা সে লোন পেয়ারটাকে সামনে পাস করে দেবে, তখন এই কার্বনের কয়টা হ্যান্ড হয়ে গেল দেখো, 1 2 3 4, আর একটা আসলে 5টা হয়ে যাবে। সো সে কি করবে, এই পাই বন্ডকে আবার লোন পেয়ার আকারে ফেরত দিয়ে দিবে। তো ফাইনালি যেটা তোমরা দেখতে পাবা, দ্যাট উইল বি, এইটা ওর লোন পেয়ার রিস্টোর হয়ে গেছে, জাস্ট বন্ডের পজিশন গুলা চেঞ্জ হয়েছে। সো এটাকে আমরা ওভারঅল কিভাবে লিখতে পারি, এটাকে হচ্ছে আমরা ওভারঅল এরকম একটা গোল দিয়ে ওইচ লিখি, মানে রেজোনেন্স বুঝাই। সো রেজোনেন্স স্ট্রাকচারের কথা কি সবার মনে আছে ভাইয়া? টিচার বক্সে একটু লেখো তো কুইকলি। রেজোনেন্স স্ট্রাকচার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, মূলত এই 5টাই দিলে হয়। রেজোনেন্স স্ট্রাকচারের কথা মনে আছে সবার? এই যে ফেনল। আচ্ছা বলো তো এখানে ভাইয়া কোন ইফেক্ট কাজ করতেছে, মেসোমারিক নাকি ইন্ডাকটিভ?
মেসোমারিক ইফেক্ট নাকি ইন্ডাকটিভ ইফেক্ট, কোনটা কাজ করতেছে? ওকে, এখানে পজিটিভ মেসোমারিক ইফেক্ট কাজ করতেছে। কেন খেয়াল করো, এখানে অক্সিজেন হচ্ছে লোন পেয়ার দিচ্ছে না, যে লোন পেয়ার ভিতরের দিকে সাপ্লাই দিলে হয় প্লাস, আবার লোন পেয়ার দিয়ে সাপ্লাই দিলে হয় এ মেসোমারিক ইফেক্ট। তার মানে এই যে ওইচটা, এটা বেসিক্যালি কি করতেছে ভাইয়া বলতো? ও এই যে অর্থ প্যারা অর্থ এই তিনটা পজিশনকে অ্যাক্টিভ করতেছে, তাই না? কারণ কি এই মানে টোটাল এটা তো সাবস্টিটিউয়েন্ট আছে, এছাড়া 1 2 3 4 5 পাঁচটা পজিশন। আর বেঞ্জিং রিং এর প্রত্যেকটা কার্বন যেহেতু হাইড্রোজেনের সাথে থাকে, তারা এমনিতেই নেগেটিভ বা কার্বন আয়ন থাকে। কার্বন আয়নের মধ্যে যত বেশি ইলেকট্রন আসবে বা নেগেটিভ থাকবে, সে তত বেশি পাওয়ারফুল হবে। সো ও হচ্ছে তিনটা পজিশনকে পাওয়ারফুল করে, তার মানে ওদেরকে বলা হয় অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। কি বলে? অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। আর পাশাপাশি আরেকটা জিনিসও বলে, সেটা হচ্ছে ও কি করে, অ্যাক্টিভিটি ইনক্রিজ করতেছে না, ও বেসিক্যালি বেঞ্জিং রিং কে অ্যাক্টিভ করতেছে, তাই না? ও হচ্ছে বেঞ্জিং রিং অ্যাক্টিভেটরও বলা যায়, বিকজ বেঞ্জিং রিং এর পাঁচটার মধ্যে তিনটা পজিশনকে সে অ্যাক্টিভ করতেছে। তার মানে ওকে মোটামুটি অ্যাক্টিভেটিং গ্রুপ বলতে পারবো। অ্যাক্টিভেটিং গ্রুপ, বেঞ্জিং রিং কে সে অ্যাক্টিভ করতেছে, শেষ হয়ে গেল আমাদের ঘটনা। এখন একটু খেয়াল করে দেখো সবাই, হ্যাঁ, এই পোর্শনটা একটু মনোযোগ দিও। এখানে বেসিক্যালি হচ্ছেটা কি, এই বেঞ্জিং রিং এর রেজোনেন্স টেজোনেন্স যা আছে, এই রেজোনেন্সে পার্টিসিপেট করা বা ইলেকট্রন ফেরত নেওয়া বা আবার রেজোনেন্সের মধ্যে ইলেকট্রন খাটানো, এগুলো কে করতেছে? ওইচ এর মধ্যে দুইজনে করতেছে নাকি শুধু অক্সিজেন করতেছে বলো তো? কে করতেছে? আবার দেখো, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি হচ্ছে অক্সিজেনের বেশি, মানে এখানে সে ইলেকট্রনের ক্লাউড দিয়ে দিচ্ছে, এ আবার সে ভিতরে পাস করতেছে। মানে এখানে রেজোনেন্সটা করাইতেছে কে বেসিক্যালি? অক্সিজেন নাকি হাইড্রোজেন নাকি বোথ? বেসিক্যালি অক্সিজেনই কিন্তু মেইন পার্ট এখানে ভূমিকা পালন করতেছে। তার মানে দেখো, এই যে এইটুকু পোর্শন মোটামুটি রেজোনেন্সে পার্টিসিপেট করতেছে, আর ওর সাথে অক্সিজেনের বন্ড হয়ে যেতেছে কি একটু উইক, এই জন্য সে হাইড্রোজেনকে ইজিলি রিমুভ করে দিতে পারবে। আর যে কম্পাউন্ড হাইড্রোজেনকে ইজিলি রিমুভ করে দিতে পারে, সে কি অ্যাসিড হয় নাকি বেসিক হয় বলো তো? সে কি অ্যাসিডিক হয় নাকি বেসিক হয়? অ্যাসিডিক হয়, তাই না ভাইয়া? এক্স্যাক্টলি, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিডিক। সো বেসিক্যালি বিষয় যদি আমরা এভাবে বলি যে বেঞ্জিং রিং এর ওএইচ এর মধ্যে, ওএইচ এর মধ্যে ওরা মোটামুটি এইটুক রেজোনেন্সে বিজি থাকে এবং সে এইচ প্লাস কে ইজিলি রিমুভ করে দিতে পারে। এই জন্য হচ্ছে ফেনল হচ্ছে অ্যাসিডিক অ্যাক্ট করে, ফেনল হচ্ছে অ্যাসিডিক অ্যাক্ট করে। ইভেন তুমি যদি ব্লু লিটমাস দাও ফেনলে, লিটমাস প্লাস ফেনল যদি দাও, সে কিন্তু রেড লিটমাসে কনভার্ট হয়ে যায়, কালার হচ্ছে সে রেড করে দেয়। ওকে, সে কালার রেড করে দেয়। তাহলে ফেনল যে অ্যাসিডিক, এটা যে আরেকটা নাম কার্বলিক অ্যাসিড। এখন কি সবাই ক্লিয়ার বলো? এখন আমরা সবাই ক্লিয়ার কিনা? গুড, ভেরি গুড। সো এটা আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, বেঞ্জিন যে অ্যাসিডিক, এটার আরো কিছু রিয়াকশনস আছে। হ্যাঁ, আসো কিছু রিয়াকশনস গুলো আমরা যদি একটু দেখি। রিয়াকশনস যদি বলি, যে ফার্স্ট অফ অল বেঞ্জিন নিলাম, এটার সাথে যদি আমরা ওয়াটার নিই, তাহলে কি প্রডিউস করবে জানো? দেখো, ওয়াটার নিয়ে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে কি হবে? দেখো, ওয়াটারের যে লোন পেয়ার আছে না, ও এইচ কে নিজের দিকে টান দিবে, এইচটা প্লাস ওটা মাইনাস। সো বেসিক্যালি তখন ফর্ম করবে হচ্ছে এই যে ফিনেট বা ফিনক্সাইড, যেটাকে বলে ফিনেট বা ফিনক্সাইড আয়ন প্লাস হাইড্রোনিয়াম আয়ন, প্লাস কি হাইড্রোনিয়াম আয়ন। দেখো, যে এইচ প্লাস ডোনেট করবে সেই অ্যাসিড। অথবা আরেকটা রিয়াকশনও তুমি দেখাইতে পারো, ধরো তোমার কাছে আছে হচ্ছে ফেনল, দিলা সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো ফার্স্ট অফ অল কি হয় বলো? ফার্স্ট অফ অল একে যদি নর্মালি হিট দাও,
প্রথম স্টেপে সে কি ফর্ম করতেছে বলো? এই দেখো, প্রথম স্টেপে হচ্ছে এই যে এই এইচটা দেখো, এই যে এই এইচটা ও এন এ ফর্ম করবে আর কি বেসিক্যালি। দেখো এটা এইচ প্লাস, এটা ও এইচ মাইনাস, এই এইচ প্লাসটা ও এইচ মাইনাসের সাথে রিয়েক্ট করে ওয়াটার ফর্ম করতেছে এবং সোডিয়ামটা এখানে এন্টার করতেছে। তাহলে ফর্ম করতেছে কি দেখো, ও এন এ, সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড যেটাকে আমরা বলি। সো বেসিক্যালি খেয়াল করছো, ও কিন্তু দেখো অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার প্রডিউস কিন্তু সে করতেছে। তার মানে ফেনল হচ্ছে অ্যাসিডিক। সো ফেনল ইজ অ্যাসিডিক, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, নামাজের ব্রেক একটু পরে দিচ্ছি ভাইয়া। ওকে, তাহলে সবাই এটা একটু লিখে ফেলো ভাইয়া, লিখে টিচার বক্সে একটা সি লেখো, এরপরে ভাইয়া নামাজের ব্রেক দিচ্ছি। ওকে, নাও এটা একটু ক্লিয়ার লিখে ফেলো সবাই, তারপরে ভাইয়া নামাজের ব্রেকটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আশা করি এটা আমরা সবাই ক্লিয়ার, তাই না? সবাই এটা ক্লিয়ার? জাস্ট একবার ছোট করে একটু বলে দিই, এটা হচ্ছে ফেনলের সাথে যদি ওয়াটার, ওয়াটার কিন্তু ভাইয়া আমরা অনেক কিছু পড়ছি ওয়াটারকে নিয়ে, সে হচ্ছে নিউট্রাল অক্সাইডও, সে তোমার বেসিক অক্সাইডও, লুইস বেস হিসেবে যদি চিন্তা করো, ব্রনস্টেড লাউরি থিওরি দিয়ে যদি চিন্তা করো, সেটা কিন্তু অ্যামফোটেরিক অক্সাইড। হ্যাঁ, তাহলে এই এইচটা এইচ টু ও, মানে এটা যেহেতু একটা বেস, ও লোন পেয়ার এইচ প্লাসকে সে নিচের দিকে টানবে, টেনেও যে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড ফর্ম করে এইচ থ্রি ও প্লাস হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করবে। আর যে কম্পাউন্ড একটা এইচ প্লাস ডোনেট করতে পারে সে অ্যাসিড, তার মানে অ্যাসিডিক। এছাড়াও দেখো এই ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেজের রিয়াকশন করাইছো, বেজের ওইচ ফেনলের এইচ এর সাথে রিয়েক্ট করে ওয়াটার ফর্ম করছে এবং একটা সল্ট প্রডিউস করছে, যেটা নাম হচ্ছে সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড। সো যে একটা এইচ প্লাস ডোনেট করতে পারে সে অ্যাসিড, তার মানে ফেনল কিন্তু অ্যাসিডিক, বা ব্লু লিটমাসে দিলে সে রেডে কনভার্ট হয়ে যায়। সো এটাও কিন্তু ঘটনা। আশা করি এটা আমরা সবাই ক্লিয়ার। ওকে, সো আমরা এখন প্রেয়ার ব্রেকে যাই একটা, 10 মিনিট পরে 7:18 দিকে আমরা আবার ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ওকে, এক্সট্রিমলি সরি। ওকে, আমরা সবাই চলে আসছি না এখন? আমাদের ব্রেক টাইম কিন্তু শেষ। হ্যাঁ, আচ্ছা, চলো আমরা তাহলে এখন শুরু করি। সো মোটামুটি আমরা ফেনলের যে অ্যাসিডিটি সেটা দেখলাম, ফেনল যে একটা অ্যাসিডিক কম্পাউন্ড সেই জিনিসটা আমরা বুঝলাম। এখন হচ্ছে আমরা প্রিপারেশন অফ ফেনলের কিছু প্রসেস দেখবো আর কি। হ্যাঁ, প্রিপারেশন অফ ফেনলের কিছু প্রসেস দেখবো, যে প্রসেসগুলো আমরা অলরেডি জানি, এখন একটু সহজে দেখবো আর কি, এই আর কিছু না। সো ফার্স্টের যে প্রসেসটা সেটাকে আমরা বলতে হচ্ছে ডাউ প্রসেস। ফার্স্টের প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ডাউ প্রসেস। সো ডাউ প্রসেসে আসলে ফেনল মানে কিভাবে প্রসেস করা হয় বা ফেনল কিভাবে প্রিপেয়ার করা হয় সেই জিনিসটা যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল কি করা হয়, ধরো তোমার কাছে থাকে একটা ক্লোরোবেনজিন, তুমি দিবা হচ্ছে NaOH। শুরুতে কি হয়, এইচ প্লাস আর Cl মাইনাস, ওদের মধ্যে একটা রিয়াকশন হয়, রিয়াকশন হয়ে ফর্ম করে HCl প্লাস, আর কি ফর্ম করে, সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড। এইটা যখন তুমি ওই HCl সহ হিটেড করো, HCl সহ হিটেড করো, তখন কি হয় বেসিক্যালি, এই এইচটা, এই ক্লোরিনটা সোডিয়ামের সাথে চলে যায় সোডিয়াম ক্লোরাইড আকারে, আর এই এইচটা এই সোডিয়ামের জায়গায় চলে আসে, তো ফর্ম করে হচ্ছে ফেনল, ফর্ম করে হচ্ছে ফেনল। এটাকে বলা হয় ডাউ প্রসেস। হ্যাঁ, জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটাকে বলা হয় হচ্ছে ডাউ প্রসেস। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রসেস, এখান থেকে কিন্তু কোশ্চেন ভালোই দেয়। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। সো এটা হচ্ছে কি আমাদের প্রিপারেশন অফ ফেনল ফ্রম ক্লোরোবেনজিন। বলো তো ভাই, এটা কি আমাদের আগেই পড়া আছে না, একটু মনে আছে? বলো, এটা কিন্তু আমাদের আগেই পড়া আছে। গুড। তাহলে এটা কিন্তু আমরা আগে বিভিন্ন কারণে পড়ছি, এই কম্পারিজন গুলো পড়ছি, আজকেও আমরা দেখবো আরো কিছু। আচ্ছা, আরেকটা প্রসেস আছে ফেনল প্রোডাকশনে, সেটাকে বলা হয় কিউমিন প্রসেস। কিউমিন মানে জিরা বলে যেটাকে বাংলায়, কিউমিন প্রসেস, যেটার আরেকটা নাম হচ্ছে বেসিক্যালি আইসোপ্রোপাইল বেনজিন। মানে 2 ডিগ্রি একটা প্রোপাইল, যেটাকে আমরা বলতেছি আর কি আইসোপ্রোপাইল বা সেকেন্ডারি প্রোপাইলের সাথে বেনজিন থাকে, আইসোপ্রোপাইল বেনজিন। তো এটা কিভাবে প্রসেস করে চলো একটু দেখি আমরা। তো ফার্স্ট অফ অল তুমি নিবা হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন, যে সিএইচ, এখানে নিবা ধরো একটা CH3, ধরো এইভাবে একটু এঁকে দেখাই, সিএইচ, এখানে একটা CH3, এখানে একটা CH3। এটাকে যদি অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করা ট্রাই করো, এই অক্সিজেনটা কি করবে, এই হাইড্রোজেনের পাথে ঢোকার চেষ্টা করবে, কারণ এখানে অ্যালকাইল থাকার কারণে তারা স্টেরিক ইফেক্ট মানে বাধা পাবে। সো আলটিমেটলি কি হবে, চলো একটু দেখি। কার্বন, এখানে তো CH3 আছেই, এখানেও CH3 আছে, পরবর্তীতে এখানে দুইটা অক্সিজেন ঢুকে এই এইভাবে এই জিনিসটা তৈরি হবে, ইন্টারমিডিয়েট একটা কম্পাউন্ড। এরপর যদি তুমি এটাকে হিটেড করো, হিটেড করলে কি হবে, কিটনটা বের হয়ে আসবে, এই যে এই পোর্শনটুক বের হয়ে আসবে, কিটন পোর্শনটুক, কিটন পোর্শনটুক বের হয়ে আসবে, CH3 CO CH3 প্লাস এই OH টা এখানে চলে আসবে, ফর্ম করবে হচ্ছে ফেনল, ফর্ম করবে হচ্ছে ফেনল। এটাকে বলা হয় হচ্ছে কিউমিন প্রসেস, ফেনল প্রিপারেশনের কিউমিন প্রসেস। প্রসেসটা একটু লিখে ফেলো খাতায়, কারণ আগেরটা আগে লেখা ছিল তাই আর লিখতে দিইনি। এইটা খাতায় আগে লিখে ফেলো, এখনই লিখে ডিজাইন বক্সে একটা C লেখো, তারপর ভাই আরেকবার বোঝাই দিয়ে তারপর সামনে যাবো। ওকে।
ওকে, সো এটা তোলা শেষ, তাই না? সো প্রসেসটা জাস্ট ছোট্ট করে আরেকবার বলি, কিউমিন ফেনল প্রসেস। এটা পরীক্ষায় যে খুব বেশি একটা আসে তাই না, কিন্তু অনেকে জানে না যে কোনটাকে কিউমিন বলে। এই যে এই অংশটাকে কিউমিন বলে, আইসোপ্রোপাইল বেনজিন যেটা বা কিউমিন। এই যে কিউমিনের সাথে অক্সিডাইজ করলে ফার্স্টে কি হয়, এই দুই জায়গায় স্টেরিক ইফেক্টের কারণে হাইড্রোজেনকে সরিয়ে দুইটাই যে পারক্সাইড লিঙ্কেজের মতো অক্সিজেনটা ঢোকার পরে এটাকে একটু হিটেড করলে কিটোনটা বের হয়ে চলে আসে এবং এই ওএইচটা এখানে চলে আসে। সো ফাইনালি ফর্ম করে হচ্ছে ফেনল। এটাকে বলা হয় কিউমিন প্রসেস। ওকে, কিউমিন প্রসেস। আচ্ছা, এছাড়াও ডায়োজোনিয়াম সল্ট থেকে কিভাবে প্রডিউস করা যায় সেটা তোমরা খুব ভালো মতোই জানো। এমনি ডায়োজোনিয়াম সল্টের কথা আশা করি তোমাদের সবারই মনে আছে, যে যখন আমাদের কাছে অ্যানিলিন থাকে ভাইয়া, NH2, আমরা তখন কি করি ভাইয়া, Na2, সোডিয়াম নাইট্রেট আর HCl, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এটাকে হিট করি। হিটেড করে আমরা কি পাই ফার্স্টে, ডায়োজোনিয়াম ক্লোরাইড সল্ট NH2O। এখন এটাকেই যদি তুমি রুম টেম্পারেচারে নিয়ে যাও ভাইয়া, রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি 20 ডিগ্রি, মানে এনি টেম্পারেচার অ্যাবাভ 5 ডিগ্রি আর কি, সোজা কথা। এটাতে যদি নিয়ে যাও তখন কি হয়, নাইট্রোজেনটা আলাদা হয়ে যায়, তারপরে এই এইচটা সিএল কে নিয়ে চলে যায় এবং এই ওইচটা এখানে ঢুকে যায়, তখন ফর্ম করে হচ্ছে ফেনল। তখন ফর্ম করে হচ্ছে ফেনল। মানে ঘটনা বুঝছো? দেখো, এটাও একটা প্রসেস, একটা দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটিং একটা প্রসেস, যে 1 ডিগ্রি অ্যামিন মানে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে ডিফারেন্স, ওইটা আমরা অ্যামিনের লেকচারে গিয়ে দেখবো। বাট এখানে দেখো ঘটনাটা কি হয়েছে, আমরা যখন অ্যানিলিন নিছি বা অ্যামিনো বেনজিন নিছি, NaNO2 আর HCl, সোডিয়াম নাইট্রেট আর HCl এর প্রেজেন্সে ফর্ম করছে হচ্ছে, ওহ নো, মনে আছে HNO2 নাইট্রাস অ্যাসিড। 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করলে ফর্ম করা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট এবং ওয়াটার। এবং এটাকে রুম টেম্পারেচারে হিট করলে কি হয়, ক্লোরিনটা এইচকে নিয়ে চলে যায়, HCl, নাইট্রোজেনটা আলাদা চলে যায় আর ওএইচটা এখানে ঢুকে যায় গ্যাপে, তাহলে ফর্ম করা হচ্ছে ফেনল। এটাকে বলতেছি আমরা ডায়াজোনিয়াম সল্টকে হাইড্রোলাইসিস করলে বেসিক্যালি আমরা ফেনল পেতে পারি। ডায়াজোনিয়াম সল্টকে হাইড্রোলাইসিস করলে আমরা বেসিক্যালি ফেনল পেতে পারি। সবাই কি এই অংশটা ক্লিয়ার? বলো, ছোট করে একটা সি দাও। সবাই কি অংশটা ক্লিয়ার? আমরা বেসিক্যালি প্রিপারেশন গুলো দেখবো, দেখে তারপর এরপর প্র্যাকটিসে চলে যাবো। এই যে বিভিন্ন সাইকেল দিয়ে আমরা কনভার্সন শিখি না, ওই কনভার্সনে চলে যাবো। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার। ওকে, এরপর হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিসে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস একটু বুঝাই নিই। আচ্ছা, আরেকটা প্রসেসের কথা আশা করি তোমাদের মনে আছে। হ্যাঁ, দাঁড়াও, আরেকটা প্রসেসের কথা হোপফুলি তোমাদের মনে আছে। কই গেল? আচ্ছা, এখানেই দেখাই দিই। মনে আছে ভাইয়া, ধরো তোমার কাছে বেনজিন আছে বা ফেনল আছে ধরো, হ্যাঁ, ফেনলে জিঙ্ক দিলে কি হয় ভাইয়া বলো তো একটু, মনে করে জিঙ্ক পাউডার দিলে বলো তো, ফেনলে জিঙ্ক পাউডার দিলে যেন কি হয়, ফেনলে জিঙ্ক পাউডার দিলে যেন কি হয়, বেনজিন প্রডিউসার। ভেরি গুড, বেনজিন এন্ড জিঙ্ক অক্সাইড নাকি? আচ্ছা, এগুলো একটু মনে রেখো, আমাদের সামনে কাজে লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে কেমিক্যাল প্রপার্টিজ বলতে ওর অ্যাসিডিটিটা বুঝেছি। এখন কখন সে বেশি অ্যাসিডিক হয়, কখন সে কম অ্যাসিডিক হয়, সেটার কিছু বিষয়াদি আছে। চলো আমরা একটু প্রপারলি কয়েকটা জিনিস একটু জানার চেষ্টা করি। তোমাদের কাছে এমনি কয়েকটা কোশ্চেন করবো এখন। NO2, তারপর ধরো হ্যালোজেন, তারপর হলো OCH3, তারপর ধরো শুধু CH3, এই, তারপর ধরো COOH, তারপর ধরো CHO। আচ্ছা, এগুলোর মধ্যে কোনটা কোন ডিরেক্টিং গ্রুপ, সবাই একটু টিচার বক্সে সিরিয়ালি লেখো। কোনটা অর্থপ্যারা, কোনটা মেটা, হ্যাঁ, এটা একটু সিরিয়ালি সবাই লেখো। 6টা দিছি তাই না? লেখো বলো সবাই, সিরিয়ালি লেখো কিন্তু, হ্যাঁ।
ওকে, সো চলো দেখি অ্যান্সার দিছে অনেকেই। ফার্স্ট অফ অল, ওই যে মনে আছে আমরা এক্স ওয়াই পদ্ধতিতে শিখছিলাম, তাই না? ধরো যার সাথে বন্ডটা থাকে সে হচ্ছে এক্স আর পরেরটা হচ্ছে ওয়াই। ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে দেখছিলাম, দেখো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার 2.5, আর কার্বনের সাথে কিন্তু ওরা দুইজনই অ্যাড আছে। এখন তুমি কাকে ওয়াই ধরবা? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, উইচ ইজ অক্সিজেন 3.5। তো এটা যদি ওয়াই ধরি তাহলে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স হলে এটাকে বলি হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ। এখানেও সেম হবে, কার্বন আর অক্সিজেনের ক্ষেত্রে মেটা ডিরেক্টিং গ্রুপ। তারপর NO, নাইট্রোজেনের হচ্ছে 3, অক্সিজেনের হচ্ছে 3.5, এইটাও সেম হবে, মেটা ডিরেক্টিং গ্রুপ। হ্যালোজেনটাকে আমরা অর্থপ্যারাই বলবো, কিন্তু ও বেসিক্যালি কিন্তু আসলে অ্যাক্টিভিটি রিডিউসিং গ্রুপ আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে লোন পেয়ার আছে, সে ডোনেট করতে পারে, ওই যে এক্স গ্রেটার দেন ওয়াই হবে আর কি এটাতে, তাহলে এটা কিন্তু অর্থপ্যারাই হবে। আচ্ছা, আর এটা এটা তো বুঝতেই পারছো, কার্বন আর হাইড্রোজেন, হাইড্রোজেন 2.1, কার্বন 2.5, সো এটাও কিন্তু আসলে অর্থপ্যারাই হবে, ওকে, ভেরি গুড। সো দেখি মিলছে কিনা। সাফওয়ানের সবগুলো হয়েছে, ভেরি গুড। হুম, ঠিক আছে, তাহলে সবারটাই মিলছে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, এটা যদি বুঝে থাকো, হ্যাঁ, ফেনলটা মাত্রই দেখলাম অর্থপ্যারা ডিরেক্টিং গ্রুপ। হ্যাঁ, তাহলে ধরো এখানে ফেনল রাখলাম আর এখানে রাখলাম হলো NO2। আচ্ছা, আর হলো ধরো এটা আগে একটু বুঝাই, আর হচ্ছে ফেনল রাখলাম, এখানে রাখলাম ধরো CH3। ঘটনা হয়েছে ভাই, একটু খেয়াল করবা, এখানে অক্সিজেনটা ভিতরে যেমন ইলেকট্রন সাপ্লাই দিতেছে, অর্থপ্যারা ডিরেক্টিং গ্রুপ, পজিটিভ মেসোমারিক ইফেক্ট। NO2টা আবার কি করতেছে, ভিতর থেকে ইলেকট্রন নিজের দিকে দিচ্ছে, কারণ এটা তো নেগেটিভ মেসোমারিক ইফেক্ট শো করতেছে, এটা পজিটিভ মেসোমারিক ইফেক্ট শো করতেছে। সো ও ইলেকট্রন বেশি বেশি ঢালবে, ও ইলেকট্রন বেশি বেশি নিবে। এতে করে এই সিরিয়ালে একটা বেশ স্ট্রং ইলেকট্রন দেওয়া নেওয়া চলতে থাকবে, আর হাইড্রোজেনের সাথে তার বন্ডটা তত উইক হইতে থাকবে, কারণ হাইড্রোজেন ওর যখন ইলেকট্রনের ক্লাউডের ডেন্সিটি কমে যাবে, হাইড্রোজেন তার দিকে সাপ্লাই দিবে। সো বেসিক্যালি কি হবে, হাইড্রোজেনকে ইজিলি তুমি রিমুভ করতে পারবা। এইটার ক্ষেত্রে একটু খেয়াল করো, অক্সিজেনও ভিতরে দিচ্ছে, এটাও ভিতরে দিচ্ছে, এটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টে দিচ্ছে, এটা পজিটিভ মেসোমারিক ইফেক্টে দিচ্ছে, বাট দুইজনই কিন্তু ভিতরে ইলেকট্রন দিচ্ছে। তার মানে অক্সিজেন আগে যতটুকু দেওয়ার কথা ছিল এখন কিন্তু ততটুকু দেওয়ার প্রয়োজন নাই, একটু কম দিলেও হচ্ছে। তার মানে ম্যাক্সিমাম ইলেকট্রন পোর্শনটুকু হাইড্রোজেনের সাথে স্ট্রং বন্ড করে আছে, তাই না? স্ট্রং বন্ড করে আছে। এখন তাহলে একটু বুদ্ধি খাটায় বলো তো, এটা ধরো A, এটা ধরো B, কোথায় হাইড্রোজেনকে রিমুভ করা ইজিয়ার? মানে ফেনলের হাইড্রোজেনকে রিমুভ করা কোথায় ইজিয়ার, বলো দেখি বুদ্ধি করে, এই দুইটার মধ্যে। কোথায় হাইড্রোজেনকে রিমুভ করা ইজিয়ার? ওকে, সবাই সবাই একটু বলো। নাফিসা, নিকা, সেনজ্যোতি, তাবাসসু, মাতিয়া, আয়শা, রাহানুম, জারির, আরিফ, হ্যাঁ, সাফওয়ান বলছো, ভেরি গুড। সবাই একটু বলো যে এখানে কোথায় হাইড্রোজেনকে রিমুভ করা ইজিয়ার। হ্যাঁ, হুম, ওকে, দেখো বুদ্ধি ঠিক আছে, কিন্তু যে খেয়াল করো, এখানে অক্সিজেনের বেশি ইলেকট্রন সাপ্লাই দেওয়া লাগতেছে, ও আবার ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, তার মানে অক্সিজেনের যেহেতু বেশি সাপ্লাই দেওয়া লাগতেছে, হাইড্রোজেনের সাথে তার বন্ডটা হয়ে যাচ্ছে উইক, তার মানে হাইড্রোজেনকে সে ইজিলি রিমুভ করতে পারতেছে, তার মানে এটা মোর অ্যাসিডিক। এখানে অক্সিজেনের অল্প ইলেকট্রন সাপ্লাই দেওয়া লাগতেছে, কারণ এখান থেকেও কিছু সাপ্লাই আসতেছে, তার মানে বাকি ইলেকট্রনগুলো হাইড্রোজেনের সাথে একটা স্ট্রং বন্ড করতে কাজে লাগাইতেছে। সো বেসিক্যালি একটু খেয়াল করে দেখো ভাইয়া, যেখানে উইক বন্ড হবে সেটাই তো রিমুভ করাটা ইজিয়ার হবে। তার মানে A ইজ মোর অ্যাসিডিক দেন B, A ইজ মোর অ্যাসিডিক দেন B। তাহলে যদি আমি একটা সিরিয়াল লিখি, দেখি তোমরা একটা আইডিয়া দাও ভাইয়াকে। আচ্ছা, ধরো এখানে আছে হচ্ছে OCH3, এখানে আছে ধরো শুধু CH3, এখানে শুধু H, এখানে আছে ধরো ক্লোরিন, এখানে আছে ধরো NO2। এখানে আছে ধরো NO2। ওকে, ফাইন। তাহলে ভাইয়া তোমাদের কাছে ভাইয়ার কোশ্চেন, যে এটা ধরো A, এটা B, এটা C, এটা D, এটা E, অ্যাসিডিটির সিকোয়েন্স
অ্যাসিডিটির সিকোয়েন্সটা সবাই নিচে ইনবক্সে লেখো। অ্যাসিডিটির সিকোয়েন্সটা কে বেশি অ্যাসিডিক সিরিয়াল অনুযায়ী সিকোয়েন্সটা তাহলে লিখে ফেলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ওকে। ওকে, সো চলো দেখি কি অবস্থা তোমাদের।
আচ্ছা ফোনটা হয়েছে। আচ্ছা এনাকে একটা একটু ভুল হয়েছে, চলো দেখি। নিয়ম হচ্ছে তুমি আগে আইডেন্টিফাই করো কোনটা কোন কাজ করতেছে। এটা যেমন অক্সিজেন দেখতেছো, তার মানে এটা পজিটিভ মেসোমারিক ইফেক্টের ঘটনা, এটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের ঘটনা। হাইড্রোজেন আসলে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের জন্যই যায়। এটা হইলো ধরো ওই যে পজিটিভ মেসোমারিক নেগেটিভ ইন্ডাকটিভ দুইটার মানে দুইটা থাকার কারণে হচ্ছে সমস্যা, আর এটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক ইফেক্টের জন্য হচ্ছে। সো ভাইয়া সবাই একটু খেয়াল করে দেখো ঘটনাটা কি। টেকনিক্যালি এটা তো পজিটিভ মেসোমারিক ইফেক্ট, এটা পজিটিভ মেসোমারিক আর এটা নেগেটিভ মেসোমারিক হওয়ার কারণে ওর ইলেকট্রনের ক্লাউড বেশি বেশি যাবে, ও আবার বেশি বেশি টান দিবে, সো ওর বন্ড হয়ে যাবে অনেক বেশি উইক। তাহলে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ই, সবচেয়ে বেশি অ্যাসিডিক হচ্ছে ই, দ্রুত H+ রিমুভ করতে পারবে। কারণ কি, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট মানে ভিতর থেকে ইলেকট্রন বেশি টানবে, ও বেশি দিবে, দিবে টানবে, আরো দিবে আরো টানবে, তার মানে হাইড্রোজেনের সাথে বন্ডটা উইক হয়ে যাবে, সহজে হাইড্রোজেনকে রিমুভ করতে পারবে। আচ্ছা এরপর আসি এই যে ওটা, এই ক্লোরিন। ক্লোরিন বেসিক্যালি বা হ্যালোজেন বেসিক্যালি কি, অ্যাক্টিভিটি রিডিউসিং গ্রুপ, মানে ও কিছুটা দেয় আবার কিছু নেয় ও, তার মানে অক্সিজেন কিন্তু দিচ্ছে, মানে ওর যতটুক দেওয়ার কথা, মানে এই তুলনায় নেগেটিভ মেসোমার্কের তুলনায় ওর মধ্যে অল্প হইলেও দিতে হচ্ছে, অত বেশি দেওয়া লাগে না, অল্প দেওয়া লাগতেছে, তার মানে ওর তুলনায় ওর মধ্যে যে বন্ডের যে স্ট্রেংথটা একটু বেশি, এটা বেশি উইক, এটা একটু কম উইক, এজন্য ওর অ্যাসিডিটিটাও কম, মানে ও হাইড্রোজেনকে একটু কম রিমুভ করতে পারবে। এরপর আসবে ডি। আচ্ছা এরপর খেয়াল করো, এখানে এটা তো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টই বলতে পারো, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট মানে পুরাটাই যাবে আর কি। সো এখানে ওর এই যে এখানে যতটুকু দেওয়া লাগতো তার চেয়ে একটু কম দেওয়া লাগবে অক্সিজেনের ইলেকট্রন, মানে কি বেশিরভাগ বেশি স্ট্রেংথ, এই বন্ডটা আরেকটু স্ট্রং হবে, তার মানে হাইড্রোজেনকে রিমুভ করা ডিফিকাল্ট হবে, তার মানে এখানে আসবে সি। এরপর দেখো এখানে, এখানে কি বেশি বেশি সে ইলেকট্রন দিবে, ও তার মানে আরো অল্প দিতে হবে, আরো অল্প, আরো অল্প দেওয়া মানে কি এখানে বেশি স্ট্রেংথ হবে বন্ডের, তার মানে এটা আরো কম রিমুভ করতে পারবে। আর ফাইনালি লাস্ট হবে এ, কারণ কি এটা পজিটিভ মেসোমারিক অনেক দিবে, এটাও পজিটিভ মেসোমারিক অনেক দিবে, তার মানে এটা যেহেতু বেশি দিচ্ছে ওর একদমই কম দেওয়া লাগবে, মোস্ট অফ দ্য ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেনের সাথে বেশি স্ট্রং বন্ডেড করে থাকবে, সো এটা রিমুভ করা অনেক ডিফিকাল্ট। সো বেসিক্যালি সবচেয়ে বেশি অ্যাসিডিক হচ্ছে ই, তারপর ডি, তারপর সি, তারপর বি, তারপর এ। এখন ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? টিচার বক্সে একটু জানা দাও তো ভাইয়াকে কষ্ট করে, যেটা আমরা সবাই একদম ক্লিয়ার কিনা। আচ্ছা গুড, চমৎকার। তাহলে এটা সবাই আমরা ক্লিয়ার, হ্যাঁ সিরিয়ালটা। আচ্ছা এই যে এটার কথাই এখানে লেখা ছিল আর কি, বুঝছো, এটার কথাই সিরিয়ালটা এখানে লেখা ছিল। ওকে তাহলে কেমিক্যাল প্রপার্টিসও বুঝে গেলাম ভাই আমরা। এখন চলো একটু দেখি অ্যারোমেটিক এই যে ফেনলের কিছু রিঅ্যাকশনস আর কি। ফেনল যেটা ভাইয়া তোমরা তো জানোই, এটা তো খুব সহজ একটা ইকুয়েশন। কিভাবে, ফেনল হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, একটু আগে আমরা পড়ছি অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। সো ওর সাথে যাই রিঅ্যাকশন করাবে একটা অর্থতে ঢুকবে একটা প্যারাতে ঢুকবে। যেমন ফেনলকে যদি সালফোনেশন করো একটা অর্থতে ঢুকবে একটা প্যারাতে ঢুকবে, নাইট্রেশন করলে একটা অর্থতে ঢুকবে একটা প্যারাতে ঢুকবে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলে একটা অর্থতে ঢুকবে একটা প্যারাতে ঢুকবে, হ্যালোজেনেশন করলে একটা অর্থতে ঢুকবে একটা প্যারাতে ঢুকবে, শেষ, সিম্পল হিসাব। ওকে এগুলো তো সবাই আমরা বুঝি তাই না ভাইয়া, একদম সহজ হিসাব। কিন্তু অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ যেহেতু পরের সাবস্টিটিউট যেটা, সেটা কোথায় আসবে, অর্থ বা প্যারা পজিশনে আসবে এই। আচ্ছা আরেকটা বিষয়, ফেনলকে যদি তুমি 3 বার নাইট্রেশন করো, হ্যাঁ 3 টাইমস, ফেনলকে যদি তুমি 3 টাইমস নাইট্রেশন করো, মানে হচ্ছে HNO3 দাও H2SO4 এর প্রেজেন্সে, তাহলে ফেনল তো থাকবেই, সাথে 3টা নাইট্রো রেডিক্যাল চলে আসবে, NO2 NO2 NO2, এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড, ট্রাইক্লোরোফেনল, সরি ট্রাইনাইট্রোফেনল আর কি, এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। ট্রাইনাইট্রোফেনল এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। এই যে এই জিনিসটা 3 বার নাইট্রেশন করলে এটাকে পিক্রিক অ্যাসিড বলা হয়। যেমন দাঁড়াও, হ্যাঁ এই যে এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। ওকে মানে এটা বেসিক্যালি H+ কিন্তু ডোনেট করতে পারবে, এটা কিন্তু একটা অ্যাসিডের মতো কাজ করবে 3 বার নাইট্রেশন। সো এই জিনিসটা আশা করি তোমরা সবাই ক্লিয়ার। ওকে এটা একটু ঝটপট তুলে ফেলো, এটা একটু ঝটপট তুলে ফেলো। হ্যাঁ ফেনল 3 টাইমস নাইট্রেশন, HNO3 H2SO4 এর প্রেজেন্সে দিলাম, হ্যাঁ H2SO4 এর প্রেজেন্সে দিলাম, তাহলে অর্থ প্যারা অর্থ তিনটাতে নাইট্রো ঢুকবে, ফেনল তো আগের মতোই ছিল, তাহলে ট্রাই নাইট্রো মানে 2,4,6 ট্রাই নাইট্রো ফেনল, যেটাকে আমরা বলতেছি পিক্রিক অ্যাসিড, হ্যাঁ পিক্রিক অ্যাসিড। ওকে চলো তাহলে একটু সামনের দিকে আগেই দেখো, দুইটা রিঅ্যাকশন দেখাবো। এই দুইটা রিঅ্যাকশন অত বেশি আসে না, বাট দেখে রাখা ভালো। একটাকে বলা হয় রাইমার টাইমেন রিঅ্যাকশন, এখানে তৈরি হয় স্যালিসালডিহাইড, হ্যাঁ স্যালিসালডিহাইড মানে স্যালিসাইলিক অ্যালডিহাইড,
আর এটা আছে কোপ স্মিথ রিয়াকশন, এখানে তৈরি হয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা স্কিন কেয়ারে কাজে লাগে আর কি। হ্যাঁ, এই যে দেখো স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইডে বেসিক্যালি কি হয়, ফেনল থাকে। ফেনলে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও মিথাইল ক্লোরাইডের প্রেজেন্সে, হ্যাঁ, তখন তোমার এই যে দেখো ফিনেটের একটা কম্পাউন্ড পাবা, মানে অ্যালডিহাইড আর ফিনেটের মিক্সচার একটা কম্পাউন্ড পাবা। ওইটাতে আবার হাইড্রোনিয়াম আয়ন পুশ করে দিলে সুন্দর মতো তুমি যেটা পাও এটাকে বলা হয় স্যালিসালডিহাইড, মানে একটা অ্যালডিহাইড এবং জিনিসটার মধ্যে ফেনলও আছে, এটাকে স্যালিসাইলিক অ্যাসিডের অ্যালডিহাইড ভার্সন বলে। স্যালিসাইলিক অ্যাসিড কোনটা, এই যে এটাই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, মানে OH আর COOH থাকলে এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, আর এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যালডিহাইড বা স্যালিসালডিহাইড। ঠিক আছে, এই হচ্ছে একটা রিয়াকশন, এটাকে বলা হয় রাইমার টাইম্যান রিয়াকশন। আর এরপরটাকে বলা হয় কোপ স্মিথ রিয়াকশন, এরপরটাকে বলা হয় কোপ স্মিথ রিয়াকশন। ওকে, বলো সবাই ক্লিয়ার? ওকে ভাইয়া, সো ফাইনালি এটা তো দেখলা স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে রাইমার টাইপের রিয়াকশন। এটা আসলে মূলত কাজে লাগে হচ্ছে রিয়াকশনের নামে। মাঝে মাঝে কোয়েশ্চেন দেয় যে স্যালিসাইলিক অ্যালডিহাইড কোন রিয়াকশনে পাওয়া যায় আর স্যালিসাইলিক অ্যাসিড কোন রিয়াকশনে পাওয়া যায়, নামটা জানার জন্য আর কি, বুঝছো? তাহলে একটা স্যালিসাইলিক অ্যালডিহাইড বা স্যালিসালডিহাইডও বলে, হ্যাঁ স্যালিসালডিহাইডও বলে, আরেকটা হচ্ছে কোব স্মিথ রিয়াকশন অথবা কোব রিয়াকশনও বলে। এটাতে ফর্ম করে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটাতে ফর্ম করে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, এই হচ্ছে মোটামুটি ঘটনা। এই যে দেখো ফেনল, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা, সোডিয়াম ফিনক্সাইড, সোডিয়াম ফিনক্সাইডকে কার্বন ডাইঅক্সাইড দিলে কি হয়, এই C ডাবল এই যে এখানে ঢুকে যায়, C ডাবলটা এখানে ঢুকে সোডিয়ামটা চলে আসে, Hটা এখানে চলে যায়, যে এটা, তারপর H2 দিলে সুন্দর মতো অ্যাসিডটা চলে আসে, নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই হইলো মোটামুটি এই দুইটার ঘটনা, মানে এই দুইটার পার্থক্য আসে, মানে স্যালিসাইলিক অ্যালডিহাইড তুমি কিসে পাও আর স্যালিসাইলিক অ্যাসিড তুমি কিসে পাও। আচ্ছা, ফাইনালি একটা কনভার্সন যদি তোমাদের করতে দেই এখন, ফেনল রিলেটেড আর কি, ধরো ওকে, ABCDEF, এই ছয়টার নাম কি না সবাই লেখা নাই, ছয়টা কিন্তু আজকে সবগুলো পড়াইছি। হ্যাঁ, ভুল করা যাবে না কিন্তু ইনশাল্লাহ। নাও সবাই লিখে ফেলো।
ওকে, ভেরি গুড। চলো দেখি। ওকে, তাহলে তো বুঝতেছো এইটা থেকে অক্সিজেন দিয়ে তারপর আবার হিট করা হয়েছে, দুইটা প্রসেস কিন্তু যাওয়া হয়েছে। তার মানে এখানে তুমি যেটা পাবা এটা হচ্ছে যে কিউমিন থেকে ফেনল প্রোডাকশন প্রসেস, এটা ফেনল। জিঙ্ক দিলে এখানে আমি পাবো হচ্ছে বেনজিন। আচ্ছা, ক্লোরিন দিলে এখানে আমি পাচ্ছি ক্লোরোবেনজিন। আচ্ছা, এটার মধ্যে আবার এই যে দেখো, আমরা ট্রাইক্লোরো ইথানল যদি দিই সেই ক্ষেত্রে আবার পাবো ডিডিটি, তাই না? ডিডিটি, ডিডিটি মানে হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তাই না? এই যে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এই তো পেয়ে গেছি ডিডিটি। আচ্ছা, এছাড়াও ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ফার্স্টে আমরা কি পাবো? সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড, অ্যান্ড ফাইনালি জিনিসটা গিয়ে যদি আবার এটার সাথে রিয়েকশন করে ফেলে তখন পাবো হচ্ছে ফেনল। এটাকে ডাউ প্রসেস বলে, তাই না ভাইয়া? ডাউ প্রসেস বলে। আচ্ছা, এছাড়াও তুমি যদি ফেনলকে 3 টাইমস নাইট্রেশন করো, 3 টাইমস নাইট্রেশন করো, তার মানে HNO3 দিবা H2SO4 এর প্রেজেন্সে, তুমি কি পাচ্ছ ভাইয়া? ট্রাইনাইট্রোফেনল। বলো তো ট্রাইনাইট্রোফেনলের আরেকটা নাম ভাইয়া বলছি, নামটা কি? টিচার বক্সে একটু লেখো তো। ট্রাইনাইট্রোফেনলের আরেকটা নাম ভাইয়া একটু আগেই বলছি, বলো ওইটার নামটা কি? চমৎকার, সাফওয়ানের সবগুলো হয়েছে। পিক্রিক অ্যাসিড, ভেরি গুড, পিক্রিক অ্যাসিড। ওকে, পিক্রিক অ্যাসিড আমরা এখান থেকে পেতে পারি। ওকে, এছাড়াও এই যে ডাউ প্রসেসটা তোমরা তো মোটামুটি দেখলা, ডাউ প্রসেস দেখলা, এরকম প্রসেসগুলো দেখলা। অনেকভাবে কিন্তু অনেক ধরনের রিয়াকশন এগুলোর মধ্যে করা পসিবল। অ্যাসিডিক বেসিক অনেক কথাবার্তা এখানে বলা পসিবল। আচ্ছা, এখন ফাইনালি আরেকটা কথা যদি বলি যে ফেনল আইডেন্টিফিকেশন, হ্যাঁ, ফেনল আইডেন্টিফিকেশন, ফেনল আইডেন্টিফিকেশন অনেকভাবে করা যায় ভাইয়া। একটা আছে লিবারম্যান টেস্ট, লিবারম্যান টেস্ট। লিবারম্যান টেস্ট করলে তুমি পাবা ইন্ডোফেনল, ইন্ডোফেনলের ব্লু কালারের প্রেসিপিটেশন পাবো, মানে ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিড দিয়ে তুমি এটা পাবা। এটা এমসিকিউতে দেয় প্রচুর। এটা কোথায় দেয়? এমসিকিউতে দেয় প্রচুর। আর রিটেনে যেগুলো দেয় সেগুলো হচ্ছে, ধরো তোমাকে একটা ফেনল দিবে, এটা 1, এরপর 2 দিলাম ফেনল, ফেনলের সাথে ধরো ব্রোমিন ওয়াটার দিবে রেড কালারের, এটা যখন রিয়াকশন করে ফেলবে ভাইয়া তখন ট্রাইব্রোমোফেনল ফর্ম করবে। এটা হচ্ছে ইয়েলো, মানে হালকা লাইট ইয়েলো কালারের একটা প্রেসিপিটেশন ফর্ম করবে। এটা একটা। থার্ড, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আগে আসতো রিটেনে অ্যাডমিশনে আর কি, ফেনলের সাথে যদি তুমি ফেরিক ক্লোরাইড দিয়ে দাও ভাইয়া, ফেরিক ক্লোরাইড দিয়ে দাও, তাহলে ডাইফেরিক হেক্সাফিনেট ফর্ম করবে। এই যে এটা তো ফিনেট, তাই না? এই যে হেক্সাফিনেট, ডাইফেরিক, ডাইফেরিক হেক্সাফিনেট প্লাস HCl ফর্ম করবে। এটা হচ্ছে ভায়োলেট কালার থাকে আর কি। তো এই তিনটাকে আমরা বলতেছি হচ্ছে ফেনলের আইডেন্টিফিকেশন টেস্ট, ফেনলের আইডেন্টিফিকেশন টেস্ট। নাও সবাই জিনিসটা একটু লিখে ফেলো খাতায়, লেখা হলে টিচার বক্সে একটা সি লেখো কুইকলি।
ওকে, সো ভেরি গুড, তাহলে এগুলো লেখা আমাদের ডান, তাই তো? আচ্ছা, সো মোটামুটি আমাদের ফেনল রিলেটেড যা যা পড়া ছিল সবকিছু কিন্তু মোটামুটি ডান। এবং মজার ব্যাপার শুনলে একটু অবাক হইতে পারো যে ফেনল সরাসরি সিলেবাসে নেই, বাট ফেনল থেকে প্রচুর কোশ্চেন দিয়ে যায়, যেহেতু বেনজিন টলুইন থাকা মানে ফেনল আছে ইন বিটুইন। তো ফেনল নিয়ে আসলে মানে দেখবা সরাসরি কোনো সিলেবাসে ফেনলের কথা লেখা থাকবে না, বাট বেসিক্যালি ফেনল সিলেবাসে না থাকলেও আছে, সবসময় এটা মাথায় রাখবা। মানে অর্গানিক আসলে স্কিপ করার মতো জায়গা খুব কম আছে ভাইয়া, বুঝছো? এই জন্য ভাইয়া চেষ্টা করতেছি যে অর্গানিক সব পড়াই দিতে, যাতে তোমার অ্যাডমিশন পর্যন্ত এইচএসসি সহ সুন্দর মতো যেন সব কাভার হয়। ওকে, আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি ভাইয়া। হোমওয়ার্কটা দেখো একটু, দেখো কি বলছে, অ্যানালাইজ দ্য অ্যাসিডিক প্রপার্টি অফ সি এন্ড ডি কম্পাউন্ড ইন দ্য স্টেম অন দ্য বেসিস অফ রেজোনেন্স। আচ্ছা, অন দ্য বেসিস অফ রেজোনেন্স, সি এন্ড ডি এই দুইটা কম্পাউন্ডের কথা বলছে। ওকে, এখন তাহলে এই এখানে একটা অ্যালকেনের কথা আছে, আরেকটা কিন্তু বুঝতেই পারতেছো ফেনলের কথা আছে। দুইটারই অ্যাসিডিক প্রপার্টি তোমাকে অ্যানালাইজ করে অ্যান্সার দিতে হবে যে এটা কোনটা হবে। পারবা না ভাই ইনশাল্লাহ? হ্যাঁ জানি, এক্স্যাক্টলি। ফেনল আসলে আছে আবার নাই এরকম আর কি, সো এই জন্য পড়তে হবে। হুম, তাহলে আশা করি এটা সবাই আমরা ইনশাল্লাহ পারবো। ওকে, আচ্ছা, সো এটা যেহেতু পারবো, ওকে, এই তো আজকে ক্লাস আমাদের এতটুকু ভাইয়া। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিকঠাক মতো ক্লিয়ারলি সব বুঝতে পারছো। ইনশাল্লাহ সামনে ভাইয়া দেখা হবে, কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।